শুনেছেন? এসআইআর নিয়ে গান বেঁধেছেন কবি শ্রীজাত মুখোপাধ্যায়। তাকে অবশ্য অনেকে অন্য একটা নামেও ডাকে, আমি সেটা বলতে পারলাম না লজ্জায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা, সুপ্রিম কোর্টের নাটক ফেল হওয়ার পর এবার মাঠে নামিয়েছেন বুদ্ধিজীবীদের। তারাই নাটক করতে শুরু করেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। আজ এই নিয়ে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত লিখেছিলেন, এত বঙ্গভঙ্গ দেশ তবু রঙ্গে ভরা। আর ভোট এলেই যেন এক এক রকম রঙ্গে মাতে এক এক রাজ্য। পশ্চিমবঙ্গে অবশ্য সব থেকে বেশি নাটক দেখা যায়। শাসক দল তৃণমূলের নাটক মানুষ বিগত 15 বছর ধরে দেখছে। এবার আরেক প্রস্থ নতুন নাটক শুরু হয়েছে ভোটমুখী বাংলায়। তথাকথিত বুদ্ধিজীবী সমাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রং চং মেখে খ্যামটা নাচতে নেমে পড়েছে আসরে। তাদের একটাই লক্ষ্য, বাঁচাতে হবে দিদিমণির গদি। আর এর জন্য কত টাকা পাচ্ছেন তারা? কিসের স্বার্থেই বা অন্যায়ের মদত দিচ্ছেন বাংলার বুদ্ধিজীবীরা? আজ সবটা নিয়ে আলোচনা করব, এক এক করে মুখোশ খুলবো বাংলার বুদ্ধিজীবীদের। বর্তমানে বুদ্ধিজীবী শব্দটা একটা গালাগালিতে পরিণত হয়েছে। কেউ কেউ অবশ্য বুদ্ধিজীবীদের চটিচাটাও বলেন। কিন্তু কেন এই অবস্থা হলো বাংলার ইন্টেলেকচুয়াল সমাজের? কেন তাদের এমন দুর্দিন পড়লো যে মঞ্চে গিয়ে ভুলটাকে সমর্থন করতে হচ্ছে? ঠিক ভুলের হিসেবটা গুলিয়ে ফেলছেন তারা। বলবো এক এক করে। তার আগে বলি, এই বুদ্ধিজীবী আসলে কারা, কিভাবে এই শ্রেণীটার উদ্ভব হয়েছিল। দেখুন, এই যে আজকে আমরা বুদ্ধিজীবী শ্রেণী বলি, বাংলায় এর শুরুটা মোটামুটি হয়েছিল বাম আমল থেকে। গণসাহিত্য, গণনাট্য, গণ আন্দোলন, গণসঙ্গীত ইত্যাদি ইত্যাদি বেশ প্রচলিত ছিল সেই সময়। শিল্প বলতে বাম আমলে তখন কলকারখানা নয়, লোকজন শুধুই নাচ, গান, কবিতা, গল্প লেখা, সিনেমা, নাটক এগুলোকেই বুঝতো। বাঙালির দৌলতে বছর 30 এইসব বুদ্ধিজীবীরা বেশ করে কমে খেয়েছে। সেই সময় একের পর এক বাম বুদ্ধিজীবী অসামান্য সাহিত্যিক আমরা পেয়েছি মৃণাল সেন, ঋত্বিক ঘটকদের মতো একের পর এক চলচ্চিত্রকারদের, যাদের হাত থেকে বেরিয়েছে কালো জয়সব বাংলা সিনেমা। আন্তর্জাতিক মহলে বাঙালি বুদ্ধিজীবী সেই সময় একটা আলাদা শ্রেণী বা একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছিল। তারা একটা গুরুত্বপূর্ণ কাজ করত। সেই সময়ে বিভিন্ন সামাজিক ইস্যুকে ধামাচাপা দিয়ে অন্যরকম ভাবে সুগার কোটে করে দুনিয়ার সামনে তারা তুলে ধরতো, আর লোকজন সেগুলোকে দেখেই বাহবা দিত। একটা উদাহরণ দিয়ে বলি, তৎকালীন সময়ে ঋত্বিক ঘটকের সিনেমা মেঘে ঢাকা তারা দেশভাগের পরবর্তী পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছিল। ওপার বাংলা থেকে আসা একটি পরিবার কিভাবে কষ্ট ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে সেটাই ফুটিয়ে তোলা হয়েছিল সিনেমায়। কিন্তু অদ্ভুতভাবে দেশভাগের কারণ কেন তাদের আসতে হয়েছিল উদ্বাস্তু হয়ে সেটা দেখানো হয়নি। একবারও বলা হয়নি মুসলিমদের অত্যাচারের কথা, দাঙ্গার কথা। হিন্দুরা সেখানে কি পরিমাণ অত্যাচারিত হয়েছিল, কেন তারা ভিটে মাটি হারিয়ে নিজেদের সর্বস্ব ত্যাগ করে এক কাপড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল, সেসব কিচ্ছু দেখানো হয়নি। এভাবেই দীর্ঘদিন ধরে বাংলার বুদ্ধিজীবীরা একটা সুস্পষ্ট ন্যারেটিভ, বা আরো ভালো করে বলতে গেলে বাম ন্যারেটিভকে জোরদার করার কাজ করত। তাতেই বেশ লক্ষ্মী লাভ হতো তাদের। উপরি পাওনা ছিল মানুষজনের সম্মান। তারপর বাম আমল কেটে গিয়ে পরিবর্তনের জোয়ার এলো তৃণমূল সরকার। ক্ষমতা গিয়ে পড়লো হারমাদদের হাত থেকে উন্মাদদের হাতে। এরা তো আবার শিল্প মানে টাটা সিঙ্গুরও বোঝে না, আর শিল্প মানে সাহিত্য সংস্কৃতিও বোঝে না। তৃণমূলের কাছে শিল্প মানে শুধু হলো চপ শিল্প, কাটমানি, বোমা শিল্প, চুরি, ডাকাতি আর দুর্নীতি। কাজেই এই সব বুদ্ধিজীবীদের রোজগার গেল বন্ধ হয়ে। কত বুদ্ধিজীবী অকালে রিটায়ার করলেন, কত বুদ্ধিজীবীর কলম গেল থেমে। কিন্তু পেট বড় বালাই, সেই পেট তো বাম তৃণমূল কিচ্ছু বোঝে না। তার দরকার খাবার, পেটের ভাত তো জোগাড় করতেই হবে। তখনই বাম বুদ্ধিজীবীরা হয়ে গেলেন তৃণমূলের ভাতাজীবী, ভাড়া করা বুদ্ধিজীবী।
প্রতিযোগিতায় টিকে থাকতে তারা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি, গুণগান, আরো কত কি। কে কত বড় চাটুকার সেটা প্রমাণ করার জন্য কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণ সারদা দেবীর আসনে বসালেন। ঋতব্রত, ব্রাত্য বসুর মতো বামপন্থী নেতারা নাক্ষত খেয়ে বললেন তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই চেয়ে কিংবা মার্কসকে দেখতে পান। তৃণমূলের দাক্ষিণ্যে বেশ 15 বছর তাদের মৌরসিপাট্টা চলছে। দুবার শিক্ষামন্ত্রী হয়েছেন ব্রাত্য বসু, প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছেন। ঋতব্রত রাজ্যসভা ঘুরে এসছেন, এখন আবার বিধানসভায় টিকিটও পেয়েছেন তিনি। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই বুদ্ধিজীবী শ্রেণীটাকে খুব সহজেই টাকা কিংবা পুরস্কার বা অন্য কিছুর বিনিময়ে কিনে ফেলা যায়, এদের মেরুদণ্ড বিশেষ নেই। আর তাই যখনই চাপে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই এইসব ভাড়া করা বুদ্ধিজীবীগুলিকে তিনি মাঠে নামিয়ে দেন। এর উদাহরণ আমরা আগেও বহুবার পেয়েছি। মনে করুন সিএ বিরোধী আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ক্যা ক্যা ছিছি করেছিলেন জয় গোস্বামী থেকে শুরু করে সুবোধ সরকারের মতন বুদ্ধিজীবী লেখকরা। দেখুন সেই ভিডিও, মনে করিয়ে দিই আপনাদের আর একবার। তারপর মনে করুন দেউচা পাচামের আন্দোলন তখন প্রবল হচ্ছে। সেই সময় সেই আন্দোলনকে ধামাচাপা দিতে মাঠে নামানো হয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়কে। মাঝখানে আবার উন্নয়নের পাঁচালি গিয়ে সাধারণ মানুষের কাছে বেশ কত গালাগালিও খেলেন ইমন চক্রবর্তী। অভিমানে তিনি ঘোষণা করেন সোশ্যাল মিডিয়া ছেড়েই দেবেন। তারপর অবশ্য দিদির অনুরোধে আবার তিনি ফিরে আসেন সামাজিক মাধ্যমে। তিনি টিকিট পাবেন না সেই নিয়েও বিস্তর জল খোলা হয়। তারপর সম্প্রতি ধর্ণা মঞ্চে দেখা গিয়েছিল একাধিক ভাড়া করা বুদ্ধিজীবীদের। তারা নির্দিষ্ট সময়ে এসে ওই স্টেজে যেরকম অভিনেতারা পারফর্ম করে না, সেরকম ভাবে পারফর্ম করে গিয়েছেন। তারা শুধু পারফর্ম করেছে তাই নয়, আবুল বাশার আরো কয়েক কাঠি ওপরে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে জীবনানন্দ দাশের সঙ্গে তুলনা করছেন। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে বিশ্ব চরাচর একেবারে ধন্য হয়ে গিয়েছে। তিনি আরো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কাজ করতে দেওয়া উচিত, বাধা দেওয়া উচিত না। কে জানে, তিনি হয়তো এটাই বোঝাতে চাইলেন যে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো বেশি বেশি করে চুরি দুর্নীতি করতে দেওয়া উচিত। দেখুন আবুল বাশারের সেই বিখ্যাত মমতা বন্দনার ভিডিও। মমতার কারণে বাঙালি, ভারতবাসী এবং এই মখলুকাত যাকে বলি আমরা বিশ্ব চরাচর তা ধন্য হয়েছে। তাকে তার কাজ করতে দিন। আমি বলবো কবি হিসেবেও উনি বড় মাপের কবি। গানের তো তুলনা নেই। যখন উনি থাকবেন না তখন তার গান বাজবে কিন্তু বাঙালির ঘরে ঘরে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আমি সাধারণত ভুল করি না, ভুল হয় না আমার। জীবনানন্দকে আমি 16 বছর বয়সে আবিষ্কার করেছি, আমি মফস্বলে থেকে আবিষ্কার করেছি। জীবনানন্দকে যদি চিনে থাকি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিনেছি। বর্তমানে বাংলার বুদ্ধিজীবীদের অবস্থা হয়েছে এ বলে আমায় দেখ, ও বলে আমায়। কাজেই আবুল বাশার যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে ধন্য হয়ে যান, তাহলে শ্রীজাতই বা বাদ যায় কেন? সপ্তাহখানেক আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ধর্ণা ফর্ণা নাটক চলছিল আর কি, সেই সময় শ্রীজাতর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার ধারণা তাই জন্যই তাকে ধর্ণা মঞ্চে দেখা যায়নি, তিনি যেতে পারেননি আর কি। সেই ক্ষতি তো পূরণ করতেই হতো। তাই তড়ি ঘড়ি কবিতা বাঁধলেন শ্রীজাত। কবিতার বিষয়বস্তু আবার যে সে নয়, একেবারে SIR। কবিতার দুটো লাইন আমি পড়ি, আপনারা বরং শুনুন। কবি লিখছেন, এবার লড়াই গণতান্ত্রিক হোক, আমাদের গান স্তব্ধ করা যাবে না। যার মূল বিষয়বস্তু মানে পুরো কবিতাটার, পশ্চিমবঙ্গে নাকি ঘুরপথে রাষ্ট্রপতি শাসন জারি করা হচ্ছে। তবে এখানেই থেমে থাকেননি বাংলার বুদ্ধিজীবীরা। তারা একটা সাংবাদিক সম্মেলনও করেছেন, একটা ব্যানার, তার নাম দেশ বাঁচাও গণমঞ্চ। তা সেই ব্যানারে, সেই গণমঞ্চে ভাড়া করে আনা হয়েছিল কয়েকজন পরিচালক, লেখক, লেখিকাদের। তাদের দিয়ে দু একটা প্রেস কনফারেন্সও করানো হলো। কনফারেন্সের মূল বক্তব্য হলো দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের কেন নির্বাচন কমিশন বদলি করছে, কেন ভোটার তালিকা শুদ্ধিকরণ করা হচ্ছে, কেন তৃণমূলকে ভোট চুরি করতে দেওয়া হচ্ছে না,
এই রকম একাধিক দাবি দাওয়া নিয়ে তারা একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন। একটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে। নিশ্চয়ই আমরা সবাই জানি যে ইলেকশন কমিশনের কাছে এই ক্ষমতাটা আছে যে যদি তারা মনে করে যে কোনো একজন আধিকারিক বা পক্ষপাত দুষ্ট সেই প্রমাণ বা খবর তাদের কাছে থাকলে তারা তাদের পাল্টাতে পারে, আমরা জানি। এবং সেই জন্য নিয়ম হচ্ছে যে 3 বছর একটি পদে আছে এরকম কোনো ডিএম অথবা এসপি অথবা কমিশনার অফ পুলিশ তাকে বদলি করে দেয় ইলেকশন কমিশন এলে। বুঝুন অবস্থা। এই হলো বর্তমানে বাংলার বুদ্ধিজীবীদের হাল। বাংলা সাহিত্য, সিনেমা, গান একটা সময় স্বর্ণযুগে পৌঁছেছিল। একের পর এক কাল্ট বেরোতো আমাদের হাত থেকে। সেই বাঙালি কিনা আজ কলম ধরছে চোর তৃণমূলকে বাঁচাতে। এর থেকে লজ্জার বোধ হয় বাঙালির জন্য আর কিছু হতে পারে না। আপনাদের কি মনে হয়, এই যে ভাড়া করা বুদ্ধিজীবী, এদের রেট কত? কত টাকায় কিনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদের? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश, ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई बसें। स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन आत्मनिर्भर भारत। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश, जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।